আচ্ছা, আমরা এখন যেটা করব ন্যাচারাল ভেজিটেশন। তো আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম এগ্রিকালচার, তো এগ্রিকালচারের পরের পার্ট যেটা সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, মানে বলতে পারো ফরেস্ট টাইপের। ঠিক আছে। আচ্ছা, এই টপিকটাও যখন তোমরা পড়বে একটু নেট ঘেটে নেবে। ঠিক আছে, কারণ এখানেও প্রচুর চেঞ্জেস আসে, এটাও তোমাকে করতে হয়। ঠিক আছে, দেখো বেসিক্যালি আমরা আগে দেখি নোটটাকে আমরা কি করে সাজিয়েছি। প্রথমত আমাদের কত প্রকারের ফরেস্ট দেখা যায় বা কত প্রকারের ভেজিটেশন আমরা দেখতে পাই সেটাকে আমরা দেখবো, বা আমরা দেখেছি আমাদের কত প্রকারের ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে সেটাকে আমরা রেখেছি। তাহলে ফিজিওগ্রাফিক ডিভিশনে ডেফিনেটলি তার নেচার আলাদা, ফিজিওগ্রাফিটা আলাদা, সয়েল আলাদা, এনভায়রনমেন্ট আলাদা। তুমি বলো আজকে প্লেন রিজিয়নে যে এনভায়রনমেন্ট, মাউন্টেনের উপরে কি তাই এনভায়রনমেন্ট হবে না? তাহলে নিশ্চয়ই গাছের প্রকৃতিও আলাদা হবে, ভেজিটেশনের প্রকৃতিও আলাদা হবে। তার মানে আমাদের ফিজিওগ্রাফি অনুযায়ী আমাদের গাছের প্রকৃতি ভ্যারি করে যায়। তাহলে ফিজিওগ্রাফিক ডিভিশনটা আমরা দেখবো। নেক্সট আমরা এখানে যেটা রেখেছি স্টেট ওয়াইজ ফরেস্ট ডিস্ট্রিবিউশন, কোন স্টেটে সব থেকে বেশি ফরেস্ট রয়েছে, কোন স্টেটে সব থেকে কম ফরেস্ট রয়েছে, সেই ব্যাপারটা আমরা এখানে রেখেছি। নেক্সট আমাদের কিছু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, সেটাকে আমরা এখানে রেখেছি। কিছু মুভমেন্ট এখানে অবশ্য বলা হয়েছে, বাট এই মুভমেন্টটা আমরা ডিটেলে পড়বো ইভিএস এ। যে ফরেস্ট রিলেটেড কিছু মুভমেন্ট হয়েছে, তারা একটা শাল গাছকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলন করেছিল, একটা ফরেস্টের যে শাল গাছ তাকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলন হয়েছিল। এরকম ভাবে কিছু মুভমেন্ট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ মুভমেন্ট, কোথায় হয়, কি উদ্দেশ্যে হয়, এবং কারা লিডার ছিল সেটাকে আমরা এখানে পড়বো। যদিও এই পোর্শনটাকে আমরা ডিটেলে ইভিএস এ পড়বো। নেক্সট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রাখা হয়েছে এখানে। আর ক্লাসিফিকেশন অফ ফরেস্ট, দেখো বলেছিলাম বিভিন্ন এনভায়রনমেন্টের বেসিসে, এনভায়রনমেন্ট বলতে তোমার সেখানে বৃষ্টিও ভ্যারি করে যাবে। তো রেইনফল কতটা হচ্ছে তার বেসিসে আমাদের কত প্রকারের ফরেস্ট রয়েছে, ট্রপিক্যাল এভারগ্রিন, সেমি এভারগ্রিন, ট্রপিক্যাল ডেসিডুয়াস, দেখো মাউন্টেন ফরেস্ট, ডেজার্ট ফরেস্ট এবং ম্যানগ্রোভ ফরেস্ট। প্রত্যেকটা দেখো, তুমি যদি সয়েল দেখো, এনভায়রনমেন্ট দেখো, সবটাই কিন্তু আলাদা। ট্রপিক্যাল এভারগ্রিন মানে কি, সব সময় এখানে বৃষ্টি বেশি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে মানে প্রচুর জিনিসটা এভারগ্রিন থাকছে, সবসময় গ্রিন থাকছে। দেখো সেমি এভারগ্রিন মানে এখানে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে কম, বাট উপর থেকে দেখলে গ্রিন দেখা যায়, বাট একটু ভেতরে নামলে কোথাও ফাঁকা, কোথাও গ্রিন, মানে সেমি এভারগ্রিন। কিন্তু এখানে বৃষ্টিপাত ভালোই হয়, এখানে প্রচন্ড হারে বৃষ্টিপাত হয় বলে সবসময় এভারগ্রিন। কিন্তু এখানে কিছু কিছু সময় হয়তো বৃষ্টিপাতের একটু ঘাটতি দেখা যায়। ট্রপিক্যাল ডেসিডুয়াস, ট্রপিক্যাল ডেসিডুয়াস মানে হচ্ছে একটা সার্টেন টাইম ধরে বৃষ্টিপাত হয় না, বা একটা সার্টেন টাইম ধরে বৃষ্টিপাত হলো, মানে কিছু সময় এরা এভারগ্রিন থাকে, কিছু সময় এরা মানে গাছের পাতা ঝরিয়ে দেয়। ডেসিডুয়াস মানে কি, পর্ণমোচী, এরা শীতকালে পর্ণমোচন করে দেয়। তাহলে এই ধরনের দেখতে পাবো আমরা। মাউন্টেন ফরেস্ট মানে মাউন্টেনের বিভিন্ন হাইটে বিভিন্ন ফরেস্ট জন্মায়। ডেজার্ট মরুভূমিতে একই রকম হবে না। ম্যানগ্রোভ তো আমরা জানি, ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় সুন্দরবনে, লবণাক্ত অঞ্চলে দেখা যায়। তো এটা হচ্ছে তোমার ফরেস্টের বিভিন্ন ক্লাসিফিকেশন। সেটাকে আমরা দেখেছি ক্লাসিফিকেশন অফ ফরেস্ট, টাইপ, কি ধরনের টাইপ, কি লোকেশন, অ্যান্ড আলটিমেটলি বৃষ্টিপাতের রেঞ্জ কত, কি ধরনের ট্রি আমরা দেখতে পাই। এই হচ্ছে আমাদের পুরো নোটটা। ঠিক আছে, তো চলো আমরা প্রথম থেকে একবার দেখে নিই। প্রথমত আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ফরেস্ট ইন ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশন বেসিস। দেখো বেসিক্যালি আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন যদি দেখে নিই, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কত পার্সেন্ট রয়েছে, 18%, নর্দার্ন প্লেন 5%, পেনিনসুলার প্লেটু 57%, আর কোস্টাল প্লেন হচ্ছে 20%। মানে হিমালয়ান মাউন্টেন রেঞ্জে আমরা 80% ফরেস্ট দেখতে পাই। মানে টোটাল যদি আমাদের 100% ফরেস্ট হয়, তার 80% আমরা মাউন্টেন জোনে দেখতে পাচ্ছি, তার 5% আমরা নর্দার্ন প্লেন রিজনে দেখতে পাচ্ছি, তার 57% আমরা পেনিনসুলার রিজনে দেখতে পাচ্ছি, 20% আমরা কোস্টাল প্লেন রিজনে দেখতে পাই। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে সব থেকে ভালো এনভায়রনমেন্ট কে প্রদান করে, পেনিনসুলার প্লেটু। পেনিনসুলার প্লেটু, তার জন্য এখানে সবথেকে বেশি ফরেস্ট তৈরি হয়েছে না। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ডিস্ট্রিবিউশন অফ ফরেস্ট অন দ্য বেসিস অফ ফিজিওগ্রাফিক ডিভিশন। আচ্ছা, নেক্সট স্টেট ওয়াইজ এই পুরোটাই কিন্তু চেক করে নেবে, পুরোটাই চেক করে নেবে, মানে এই পুরো নোটটাই। এখানে দেখো বলা হচ্ছে স্টেট ওয়াইজ ফরেস্ট ডেনসিটি, মানে কোন স্টেটে ডেনসিটি কেমন। যেমন মিজোরামে সব থেকে বেশি ফরেস্ট ডেন্সিটি রয়েছে, তারপরে অরুণাচল প্রদেশ, তারপরে মেঘালয়, অ্যান্ড লাস্ট কার হরিয়ানা। তাহলে মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং হরিয়ানা। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাম, ম্যাম, MAM, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়।
দেখো এটা কি, তোমার স্টেট ওয়াইজ র্যাঙ্ক অফ ফরেস্ট এরিয়া, এটা হচ্ছে ডেনসিটি, এটা কি এরিয়া, কতটা এরিয়ার কতটা, দেখো এরিয়া মানে হচ্ছে কতটা এরিয়ায় গাছপালা রয়েছে, আর ডেনসিটি মানে আমরা অল্প জায়গার মধ্যে কতটা গাছ রয়েছে। যেমন এখানে যখন অনেক স্টুডেন্ট ভরে যায় তখন ডেনসিটি কি হয়ে যায়, বেশি হয়ে যায়, বাট আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আজকে অনেকেই আসেনি, তার মানে এই ডেনসিটিটা কমে গেল, কিন্তু এরিয়া গিভেন এরিয়া কিন্তু সেম। তাহলে ডেনসিটি ওয়াইজ কে ফার্স্ট, এমপি, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড় আর হরিয়ানা, হরিয়ানা এখানেও লাস্ট এখানেও লাস্ট ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাকের কম্পিউটার। তাহলে ম্যাম কি ইউজ করে, ম্যাকের কম্পিউটার, ম্যাক মানে ল্যাপটপ। তাহলে অ্যাপেল যেটা স্টেট ওয়াইজ অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ওয়াইজ র্যাঙ্ক যদি বলা যায়, ঠিক আছে, ফরেস্ট, এবার ফরেস্ট পার্সেন্টেজ দেখো, লক্ষাদ্বীপ 90.3, মিজোরাম 86, মানে পুরো স্টেট বা ইউনিয়ন টেরিটরি মিলিয়ে আমরা ফরেস্ট কত পার্সেন্ট রয়েছে পুরো স্টেটের মধ্যে বা পুরো ইউনিয়ন টেরিটরির মধ্যে, 90%, 86%, আর আন্দামান নিকোবর হচ্ছে 81%। আর লাস্ট পাইনি বা এটা দরকার হয় না। দেখো নেক্সট হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 10th লার্জেস্ট কান্ট্রি ফরেস্টের পার্সেন্টেজ বেসিসে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড কে রয়েছে, ব্রাজিল, রাশিয়া, কানাডা, ফার্স্ট সেকেন্ড থার্ডে রয়েছে, ইন্ডিয়া হচ্ছে 10th লার্জেস্ট কান্ট্রি। আচ্ছা কিছু রিসার্চ ইনস্টিটিউট দেখে নাও, কিছু রিসার্চ ইনস্টিটিউট বলছে যে, দেখো ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, দেহরাদুনে রয়েছে বহুবার। ফরেস্ট প্রোডাক্টিভিটি এটা হচ্ছে রাঁচিতে রয়েছে। দেখো ফরেস্ট জেনেটিক যেটা তোমার কোয়েম্বাটোরে রয়েছে। দেখো এটা বলছে সেন্ট্রাল রিসার্চ অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে। সোশ্যাল ফরেস্ট্রি বা এনভায়রনমেন্ট এটা এলাহাবাদে রয়েছে, সব সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটটা কমন। দেখো টেম্পারেট জোন বা টেম্পারেট ফরেস্ট রিসার্চ এটা রয়েছে সিমলাতে। তোমার ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ রয়েছে জব্বলপুরে। আর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট রিসার্চ হচ্ছে জোরহাটে রয়েছে। আর CZARI সেন্ট্রাল জোন অফ এরিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা রয়েছে যোধপুরে। এরিড মানে যেখানে শুষ্ক রুক্ষ জায়গা, মানে কোথায় হবে, রাজস্থান। তো এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, CZARI, এই দুটোই ম্যাক্সিমাম পরীক্ষায় কোশ্চেন দেয়, ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ আর CZARI সেন্ট্রাল জোন অফ এরিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তাহলে এবার দেখো কিছু মুভমেন্ট আমার কিন্তু ফরেস্টকে নিয়ে হয়েছে, চিপকো মুভমেন্ট, এপিপকো মুভমেন্ট, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, বাইলাপাল মুভমেন্ট, মিট্টি বাঁচাও মুভমেন্ট বা সেফ সয়েল মুভমেন্ট। আচ্ছা কত সালে হয়েছে, চিপকো মুভমেন্ট হয়েছিল 1973-তে, যার লিডার ছিল সুন্দরলাল বহুগুণা এবং সরলা বেন। আমরা ইভিএস এ ডিটেলে এগুলো পড়বো, এখানে কিন্তু আমরা উদ্দেশ্যটা সেইভাবে বলিনি, কি উদ্দেশ্যে এই মুভমেন্টটা হয়েছিল, কাকে বাঁচানোর জন্য হয়েছিল, সেটা আমরা ইভিএস ক্লাসে পড়বো। এখানে জাস্ট জিওগ্রাফির জন্য যতটা না পড়লেই নয়। এটা হয়েছিল উত্তরাখণ্ডের গারোয়াল ডিস্ট্রিক্টে, ঠিক আছে, চিপকো মুভমেন্ট হয়। এপিকো মুভমেন্ট হয় 1983-তে, দেখো সালকানি ডিস্ট্রিক্ট কর্ণাটকের। সাইলেন্ট ভ্যালি এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে সাইলেন্ট ভ্যালি এই প্লেসটা কোথায়, এটাও ডব্লিউবিসিএস অনেকবার কোশ্চেন দিয়েছে, ইট ইজ লোকেটেড ইন কেরালা। পালঘাট, পালঘাট তো পড়েছো, পালঘাট, ভোরঘাট, তোমরা এগুলো পড়েছো না, বিভিন্ন থামরা সারি ফারি। তো সেরকম ভাবে বিভিন্ন ধরনের পাস যেটা, সেই পালঘাট জোনে কিন্তু সাইলেন্ট ভ্যালিটা রয়েছে এবং সেখানে এই মুভমেন্টটা হয়, তাই বলা হয় সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। বাইলাপাল মুভমেন্ট হচ্ছে 1976-এ হয়। দেখো বালিয়াপাল এবং ভোগরাই ব্লক অফ মহাবালেশ্বর ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা, উড়িষ্যার এই দুটো ব্লকে হয়েছিল, দেখো বালিয়াপাল এবং ভোগরাই ব্লকে। আর মিট্টি বাঁচাও আন্দোলন হয় 1977-এ, যেখানে তোমার হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশে হয়েছিল। জাস্ট এখন তোমাদের লোকেশনটা জানতে হবে, ইভিএস এ আমরা ডিটেলে জিনিসগুলোকে পড়বো। ঠিক, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই পুরো ব্যাপারটাকেই চেক করে নেবে প্রেজেন্টের বেসিসে। ঠিক আছে, এখন বলছি ইন্ডিয়ান ফরেস্ট পার্সেন্টেজ 24%, ঠিক আছে। এবার এটাকে গুগলে সার্চ করবে, এখন এটা হতে পারে 24.1% বা হতে পারে 24.3% বা হতে পারে 23.9%, বাট প্রেজেন্টলি 2023-তে ফরেস্ট পার্সেন্টেজ কত, সেটা আগের ডেটা হচ্ছে 24%, যার আগের ডেটা ছিল কত 23.6%, যেটাকে বেড়ে
কত করা হয়েছে? 24%। এবার এটাকে আরো বাড়তে পারে এই বছর বা আরো কমতে পারে, যা খুশি। নেক্সট বলছে অ্যাকর্ডিং টু দ্য ফরেস্ট সার্ভে রিপোর্ট 2019 রিপোর্ট দেওয়া হয়েছে। যখন আমি লাস্ট পেয়েছিলাম তখন 2019 রিপোর্ট ছিল। দেখো ইন্ডিয়ান ফরেস্ট কত? 24.56%। এটা হচ্ছে ফরেস্ট সার্ভে রিপোর্ট 2019। তুমি সার্চ করবে ফরেস্ট সার্ভে রিপোর্ট অফ 2023, যেটা আসবে সেটা অ্যান্সার হবে। দেখো একে অ্যাকর্ডিং টু দ্য ফরেস্ট ইন ন্যাশনাল ফরেস্ট পলিসি 1952, মানে 1952 ফরেস্ট ন্যাশনাল ফরেস্ট পলিসিতে একটা পলিসি ফর্মুলেট করা হয়, যেখানে বলা হয় একটা দেশে কত পার্সেন্ট ফরেস্ট থাকলে সেই দেশটা সাস্টেইনেবলিক্যালি ডেভেলপড বা সাস্টেইনেবিলিটি রয়েছে সেই দেশের, সেটা হচ্ছে 33.33। মানে একটা এনভায়রনমেন্টের 1/3 কি হতে হবে? ফরেস্ট হতে হবে। একটা দেশের 1/3 ফরেস্ট হতে হবে, তবেই কিনা সেটা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি শো করবে। দেখো জিওগ্রাফিক্যাল এরিয়ার কত পার্সেন্ট ফরেস্টে থাকতে হবে? 33.3%। দেখো বলছে যে এই যে ইন্ডিয়ার ফরেস্টটা বেড়ে গেল, তো দেখো 23.06 থেকে 24% হয়েছে, তাহলে ফরেস্টটা বেড়েছে। কোন জায়গায় ফরেস্ট বেড়েছে সেটাও তো জানতে হবে। দেখো ইনক্রিজিং এরিয়া অফ ফরেস্ট রিজন অফ ইন্ডিয়া, প্রথমত বেড়েছে কোথায়? ভেরি ডেন্স ফরেস্ট রিজন, মানে যেখানে ফরেস্ট বেশি ছিল সেখানে আরো বেশি ফরেস্ট গ্রো করেছে। আর সেকেন্ড হচ্ছে ওপেন ফরেস্ট রিজন, মানে যেখানে ফরেস্ট ছিল না বা একদম ফাঁকা জায়গা সেখানে ফরেস্ট বেড়েছে। তাহলে সব থেকে বেশি ফরেস্ট বেড়েছে কি? ডেন্স রিজিয়নে, যেখানে ফরেস্ট আগে ছিল সেখানে বেড়েছে। আর ওপেন ফরেস্ট রিজিয়নে সেকেন্ড বেড়েছে। দেখো পাইন যে ট্রিটা রয়েছে, ঠিক আছে, যাকে বলা হয় ইকোনমিক্যালি অ্যাডভান্স ট্রি, যেটাকে কোথায় পাওয়া যায়? তোমার হিমালয়ান রিজিয়নে, মানে ইকোনমিক্যালি তুমি ইকোনমিক্যাল একটা সাস্টেনেবিলিটি প্রদান করে এই পাইন। এবং শোলা গ্রাসে, শোলা এক ধরনের ঘাস, বড় বড় ঘাস হয়, ঠিক আছে, যেটা আমরা কোথায় দেখতে পাই? নীলগিরি মাউন্টেন রিজনের কাছে, যে শোলা দিয়ে কিন্তু বিভিন্ন তোমার বাড়িঘরও তৈরি করা হয়, ঠিক আছে, সেটা তোমার কি শোলা গ্রাসেস কোথায় দেখা যায়, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। আর একটু আগে আমরা দেখলাম যে রেইনফলের বেসিসে আমরা ফরেস্টকে কটা ভাগে ভাগ করতে পারি? টপিক্যাল এভারগ্রিন, সেমি এভারগ্রিন, ট্রপিক্যাল ডেসিডুয়াস, মাউন্টেন ডেজার্ট এবং ম্যানগ্রোভ ফরেস্ট। তো এখানে আমরা তার একটা লিস্ট করে দিয়েছি যে কোথায় এটা দেখা যায়। তো এটা অনেকে এটার ম্যাপ তৈরি করে পড়ে, বাট এটাকে তোমার ম্যাপ তৈরি করার সত্যি অর্থে দরকার নেই। এটা এত সুন্দরভাবে জিনিসটাকে সাজানো আছে যে তুমি একবার রিডিং মারলে লোকেশনটা পুরো মাইন্ডে গেঁথে যাবে, এমনভাবেই সাজানো রয়েছে। দেখো প্রথমত হচ্ছে টপিক্যাল এভারগ্রিন অ্যান্ড সেমি এভারগ্রিন। দেখো যেহেতু দুটোই সেম এভারগ্রিন, একটা পুরোটা আর একটা কিছুটা, তো এই পুরো ব্যাপারটা তোমার কত পার্সেন্ট রেইনফল? মোটামুটি 200 সেন্টিমিটারের যদি বেশি রেইনফল হয়, অ্যানুয়াল রেইনফল, অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল, তাহলে সেখানে কি গাছ, কি ধরনের গাছ জন্মাবে বা কি ধরনের ফরেস্ট জন্মাবে? ট্রপিক্যাল এভারগ্রিন বা সেমি এভারগ্রিন। দেখো এর লোকেশনটা দেখো, এর লোকেশন হচ্ছে, তুমি ভাবো ঠান্ডাভাবে চিন্তা করো, একদম পুরো ফিজিওগ্রাফির মাউন্টেন রেঞ্জের একটা ইমেজ ক্লিয়ার আছে তোমার কাছে। বলো তো যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে এই ধরনের ফরেস্ট জন্মাবে। তাহলে বলো এটা যদি আমার ইন্ডিয়ার, আমি নিচ থেকে শুরু করছি, এই ঘাটটার নাম কি? ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটে বৃষ্টিটা প্রথমে এসে ধাক্কা কোথায় খায়? ওয়েস্টার্ন ঘাটে। ওয়েস্টার্ন ঘাটের কোন সাইডে? ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডে। তাহলে ওখানে কি হবে? বৃষ্টি বেশি হবে। আচ্ছা ওখানে যদি বৃষ্টি বেশি হয় তাহলে ওখানে কি ধরনের ফরেস্ট জন্মাবে? ট্রপিক্যাল এভারগ্রিন। তাই দেখো ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট। আচ্ছা এবার ওয়েস্টার্ন ঘাটকে পার করেও চলে যাচ্ছে আরো সামনের দিকে, একদম মেঘালয় টেঘালয় গিয়ে তিনটে বড় বড় বা ছোট ছোট পাহাড় রয়েছে, সোজা চলে যাচ্ছে কে? গারো, খাসি, নাগা, জয়ন্তী, এই ধরনের হিল রয়েছে মেঘালয়ে। তাহলে বলো এর কোথায় ধাক্কা খাবে? এই সাইডটায় না ওই সাইডটায়? এই সাইডটায়, কারণ এই দিক থেকে গিয়ে তো এখানে ধাক্কা খাবে। তাহলে এই সাইডটা কি সাইড? সাউদার্ন সাইড না? তাহলে সাউদার্ন স্লোপ অফ গারো, খাসি, জয়ন্তী, নাগা হিল, তাহলে সেই জায়গাগুলোতেও আমরা কি দেখতে পাবো? বেশি বৃষ্টিপাত। এর জন্য মুখস্থ করার কিছু নেই, সেন্স দরকার। আরব সাগরের ব্রাঞ্চটা যাচ্ছে তো, সে যাই হোক না কেন আলটিমেটলি গিয়ে ধাক্কা তো খাচ্ছে, ঠিক আছে, যাই এটাও তো যায় ওখানে, বঙ্গোপসাগরটা যায়, এটা ঠিকই বলেছো, বাট আমাদের ধাক্কা খাওয়া নিয়ে কথা, কোথা থেকে আসুক সেটা বড় ব্যাপার নয়। আমরা যখন অ্যাটমসফেরিক লেয়ার সিস্টেম পড়বো না,
তখন এই রেইনফলটাকে আমরা ডিটেলে পড়বো, যে বে অফ বেঙ্গলের রেইনফলটা কোন কোন পাথ ফলো করে, কোন কোন সিটির ওপর দিয়ে বৃষ্টি ঘটিয়ে যায়, সেটা তো আমরা এখন পড়ছি না, আমরা জাস্ট বৃষ্টিকে আটকাবো সেই জন্য পড়ছি, বলে এটাকে আমরা কমপ্লিকেটেড করছি না। হ্যাঁ, এটা একদম এখান থেকে ঘুরে গিয়ে চলে যায় গুজরাটের দিকে এবং ওটা একদম কাশ্মীর ফাশ্মীর দিয়ে বেরিয়ে যায়। আর এখান থেকে গিয়ে যায়, কিন্তু আমার ওটা দরকার নেই কোন রেইনফল, আমার বৃষ্টিকে আটকানো নিয়ে কথা। তাহলে বৃষ্টি একটা আটকালো কোথায়, ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইড, আর এই বৃষ্টিটা আবার আটকালো গারো খাসি নাগার তোমার সাউদার্ন সাইড। তাহলে এখানে বেশি বৃষ্টিপাত হচ্ছে, মানে এখানে আমরা এভারগ্রিন দেখতে পাবো। হিমালয়কে বাদ দেবো কেন, হিমালয়টা বিরাট খাড়া এইভাবে দাঁড়িয়ে রয়েছে, তাহলে হিমালয়ের অত উঁচুতেও যেতে পারে না, ও গিয়ে কোথায় ধাক্কা মারে, পাদদেশে গিয়ে ধাক্কা মারে। তাহলে দেখো ফুট হিল অফ হিমালয় এবং আন্দামান নিকোবর আইল্যান্ডেও আমরা যেহেতু এখান থেকে এটা এসে আন্দামান নিকোবরে ছোট ছোট কিছু হিল রয়েছে সেখানেও ধাক্কা খায়, সেখানেও কিছুটা বৃষ্টিপাত তৈরি হয়। সেই জন্য দেখো কত ইজি হয়ে গেল, চোখ বন্ধ করলে আমরা এভারগ্রিন ফরেস্ট দেখতে পাবো, ছবি আঁকার দরকার নেই তো। কি ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট, সাউদার্ন সাইড অফ গারো খাসি নাগা জয়ন্তী হিল, হিমালয়ের ফুট হিল আর আন্দামান নিকোবর এই জায়গায় দেখতে পাই। দেখো নেক্সট হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট, সেটা ট্রপিক্যাল ডেসিডুয়াস হতে পারে বা ময়েস্ট ডেসিডুয়াস হতে পারে। ঠিক আছে, দু ধরনের হতে পারে, দেখো একটাকে বলা হয় ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। আচ্ছা, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস আর ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস মানে কি, যেখানে বৃষ্টিপাত বেশি হয় যেখানে বৃষ্টিপাত কম হয়, কিন্তু কি ধরনের গাছ হয়, ট্রপিক্যাল রিজিয়নে এবং ডেসিডুয়াস টাইপের গাছ হয়। ট্রপিক্যাল মানে কোনটা, 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা ওই জোনটাতে যে ধরনের গাছ জন্মায়, তাই এর নাম তো ট্রপিক্যাল এর, সেই জন্য এটা ট্রপিক্যাল। কারণ ইন্ডিয়া কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে, 23.5 ডিগ্রি, তাই এখানে যা গাছ হবে সবই তো ট্রপিক্যাল জোনেই হবে। দেখো এটা ভালো করে খেয়াল করো, এটা কোথায়, তুমি পুরো দেখবে আমরা একটু আগেই বললাম কোন জোনে সবচেয়ে বেশি গাছ জন্মায়, পেনিনসুলার প্লেটু। আমি কি এখনো পেনিনসুলার প্লেটু এনেছি এখন অব্দি, কি এনেছি এইটুকু জায়গায়, পুরোটাই মানে হিল রিজিয়নটাকে এনেছি। কিন্তু আমরা পেনিনসুলার জায়গাটাকে কভার করব কিভাবে, দেখো এখানে বলছে যে ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট। দেখো বেসিক্যালি এখানে আমরা কি দেখেছি, ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে ইস্টার্ন স্লোপ, মাই মিস্টেক, ইস্টার্ন স্লোপ। আচ্ছা দেখো এরপরে বৃষ্টিপাত একটু কম কিন্তু অন্যান্য রিজিয়ন থেকে বেশি, তাহলে যখনই এখানে ধাক্কা খেলো ম্যাক্সিমাম বৃষ্টিপাত ঘটালো, তাহলে এই সাইডটাতে ওর তুলনায় একটু বৃষ্টি কম হবে, কিন্তু হবে বৃষ্টি, তাই নয় কি? তাহলে আমরা বলতে পারি ইস্টার্ন স্লোপ, ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন স্লোপে এর তুলনায় একটু কম বৃষ্টিপাত হবে, কারণ এখানে কত 200 150 থেকে 200 মানে কাছাকাছি বৃষ্টিপাত। তার মানে এখানে এই যে জোনটা এই জোনটায় কি হবে, ওর থেকে কম একটু বৃষ্টিপাত হবে। সেম এখানে সাউদার্ন স্লোপে গিয়ে ধাক্কা খেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, বাট টপকে গিয়েও তো কিছু বৃষ্টিপাত হবে, তাহলে এটা কি হবে, নর্দার্ন স্লোপ অফ গারো খাসি জয়ন্তী হিল। তাহলে এই জোনটাতে হিমালয়ের ওই জোনটাতে তুলনায় একটু কম বৃষ্টিপাত হচ্ছে। আর পুরো পেনিনসুলারটা দেখো, সেন্ট্রাল পেনিনসুলার মানে রাজস্থান উত্তরপ্রদেশ টোটাল, এগুলো মুখস্থ না করলেও চলবে, তুমি সেন্ট্রাল পেনিনসুলার জোনটাকে তুমি জানো। আর কি ইস্টার্ন পেনিনসুলার, ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশা মধ্যপ্রদেশ, মানে পুরো মাঝের জায়গাটা, ইন্ডিয়ার পুরো মাঝের জায়গাটা পেনিনসুলার জোনটা, মনে আছে না ওই যে ট্রায়াঙ্গেল টাইপের যে ছবিটা এঁকেছিলাম, ওই জোনে যে যে স্টেট রয়েছে সব লাগিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এই পুরোটাতেই আমার ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস হবে। দেখো যেহেতু এটাও ডেসিডুয়াস এটাও ডেসিডুয়াস, তো সম্ভবত এরিয়াটাও সেম থাকবে। এরিয়াটা দেখো যেহেতু তোমার এটা ড্রাই ডেসিডুয়াস, তার মানে বৃষ্টি আর একটু কম হতে হবে। তার মানে শুরু হয়েছিল কোথা থেকে, ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপ, বহুত বৃষ্টিপাত হয়েছে, পার হয়ে গিয়ে একটু কমে গেছে, শেষ হয়ে গেছে, তাই আর বৃষ্টিপাত নেই, ফলে এই জোনে আর ওটা নেই। ড্রাই ডেসিডুয়াস মানে এখানে বৃষ্টি কম হচ্ছে, তাই দেখো ওই দুটো বাদ দিয়ে কোন দুটোকে রেখে দিয়েছি, শুধু সেন্ট্রাল পেনিনসুলা আর ইস্টার্ন পেনিনসুলা, এই দুটো জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, বা ডেকান পেনিনসুলা, ডেকান হবে বেসিক্যালি, ইস্টার্ন নয়, ডেকান পেনিনসুলা, এই জায়গায় আমরা ড্রাই ডেসিডুয়াস দেখতে পাচ্ছি। কারণ দেখো ভালো করে বোঝগুলো, এগুলো সেন্স, এই যে ওয়েস্টার্ন ঘাটের এই সাইডে বৃষ্টিপাত ঘটালো প্রচুর, টপকে গিয়ে আর একটু বৃষ্টিপাত ঘটালো, এরপরে যেটা শুরু হচ্ছে ডেকান পেনিনসুলা না, সেখানে বৃষ্টিপাত অলমোস্ট নেই বা কমে গেছে, তাই ডেকান পেনিনসুলাতে আমরা কি দেখতে পাবো, ড্রাই ডেসিডুয়াস। আবার ইস্টার্ন পেনিনসুলাতে আমরা কেন বেশি পাবো, কারণ এটা তো সেই গারো খাসি নাগা হিল, এটা কোথাকার,
ইস্টার্নের, তো ওখানে ধাক্কা খেয়ে তো বৃষ্টিপাত একদম এখানে ইমিডিয়েটলি বেশি ঘটাবে, বাট এইসব জায়গায় কম তো ঘটাবে ধাক্কা খাওয়ার পরে। আবার এই জায়গায় ধাক্কা খাওয়ার পরে কম ঘটাবে, তো এই জায়গায় আমরা কি দেখতে পাবো? ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। সেন্সটা ধরতে পারছো? মুখস্থ করাতে বলছি না, সেন্সটা ধরতে বলছি। তাহলে এই জায়গাগুলোতে আমার ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট তৈরি হবে। নেক্সট হচ্ছে মাউন্টেন, পিওরলি মাউন্টেন। এটা যেটা, এটা কিন্তু মাউন্টেন নয়, এটা মাউন্টেনে ধাক্কা খেয়েছে পাদদেশে, বাট মাউন্টেনের উপরে উঠতে হবে। এবার উপরে উঠলে আমরা কতগুলো জোন পাবো দেখো। এটা হচ্ছে আপ টু 1000 মিটার, এটা একটা জোন। ঠান্ডা বাড়ছে, প্রেসার কমছে, তাহলে দেখো এটাকে বলা হয় ট্রপিক্যাল টাইপ। তাহলে এখানে ট্রপিক্যাল টাইপ দেখা যাবে। কেন ট্রপিক্যাল টাইপ বলো তো? সেম, এই তো ট্রপিক্যাল ডেসিডুয়াস, এরা কোথায় ধাক্কা খাচ্ছিল? ফুট হিলে ধাক্কা খাচ্ছিল। কিন্তু যখনই উপরে যাব তখন তাকে বলবো আমরা সাব ট্রপিক্যাল, এর ঠিক উপরে। এরপরে যখন যাব টেম্পারেট জোন, বা টেম্পারেট কেন, টেম্পারেচার বহুত কমে গেছে, তাই এটা হচ্ছে টেম্পারেট জোন। তাহলে তিনটে জোন পাচ্ছে কি, একটা ট্রপিক্যাল টাইপ, একটা সাব ট্রপিক্যাল টাইপ, আর একটা টেম্পারেট টাইপ বা কনিফেরাস টাইপ বলা হয়। কনিফেরাস টাইপ মানে অ্যাকচুয়ালি এটা ত্রিভুজ আকৃতির যে গাছগুলো হয় সেটাকে আমরা বলি কনিফেরাস টাইপ। দেখো সেই হাইটটা বলছে আপ টু 1000, 1000 থেকে 3000 আর গ্রেটার দেন 3000। এই জোনটাকে আমরা বলছি নর্দার্ন মাউন্টেন ফরেস্ট। তাহলে এটা কোথায় কোথায় হবে? সেম, হিমালয়ান স্টেটগুলোতে হবে, ঠিক আছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ইত্যাদি ইত্যাদি। আর নর্থ ইস্টার্ন যে স্টেট, যেখানেই হিমালয় রয়েছে, হিমালয়ের যে স্টেটগুলো যেভাবে ফ্লো হয়েছে, হিমালয়ের টোটাল লেন্থ কত? 2500। এই 2500 যে যে স্টেটের উপর দেখেছে সেগুলোকে টুকে দাও, সবটা যদি কভার করা হয়, ঠিক আছে, তাহলে আমার এই জোনটা কভার হয়ে যাচ্ছে। এখানে বৃষ্টিপাত কি আসছে? 150 থেকে 200, কারণ মাউন্টেনের উপরে বৃষ্টিপাত হবে। এবার হচ্ছে সাউদার্ন মাউন্টেন ফরেস্ট। আমরা এতক্ষণ অবধি হিমালয়টা দেখেছি নর্দার্ন সাইডে, সাউদার্নে কি কি রয়েছে? সাউদার্ন হিলগুলো রয়েছে না, সেই আরাবল্লী, তারপর তোমার সাতপুরা, মহাদেব, এদিকে তোমার ওয়েস্টার্ন ইস্টার্ন ঘাটও তো বাইরে নয়, ওয়েস্টার্ন ইস্টার্ন ঘাটের উপরের সাইডে যে গাছপালাগুলো জন্মাবে সেগুলো কি সাউদার্ন মাউন্টেন রেঞ্জ, সাউদার্ন হিল অ্যান্ড মাউন্টেন রেঞ্জ পুরোটা কভার হবে। সেখানে বৃষ্টিপাত হচ্ছে 1000 থেকে 100 থেকে 150 সেন্টিমিটার। ডেজার্ট মানে পুরোটাই কি থর ডিজার্ট যেটা, বাট রাজস্থানের ডেজার্ট পোর্শনটা। আর মাউন্টেন ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় কোথায় হচ্ছে? কোস্টাল জোন, কারণ যেখানেই কি হচ্ছে সমুদ্রের জল মিশবে সেখানেই কোস্টাল হবে। তাহলে একটা হচ্ছে ইস্ট কোস্টাল, এটা ওয়েস্ট কোস্টাল, আর আন্দামানের চারপাশেই টোটাল কোস্টাল। আন্দামানের চারপাশেই পুরো কোস্টাল না, তাই আন্দামান। দেখো আমি কিন্তু আমাকে এখনো এগুলো সবাই মুখস্থ করে, বাট আমি কিন্তু এখনো মুখস্থ কিছুই করার নেই, শুধু জিনিসটাকে সেন্স থেকে করতে হবে। আচ্ছা, ইস্ট কোস্টাল যে স্টেটগুলো রয়েছে তার অনেকগুলোই ম্যানগ্রোভের মধ্যে পড়বে। যেমন ওয়েস্ট বেঙ্গলের কিছু স্টেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্ট রয়েছে, তোমার ওডিশার রয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই তো এই কটাই তো মোটামুটি তোমার ইস্টে রয়েছে। তো এখান থেকে কিছু স্পেশাল জোন আমরা কভার করছি। একটা সুন্দরবন, এটা কি ভিতরকণিকা, দেখো মহানদী ডেল্টা, কৃষ্ণা এবং গোদাবরী রিভার ডেল্টা, দেখো মুথুপেট, পঞ্চবরম, পয়েন্ট ক্যালিমারো, এই জায়গাগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে, যেটা এই স্টেটগুলোর পার্টিকুলার প্লেসকে আমরা ম্যানগ্রোভ বলে ঘোষণা করেছি। ম্যানগ্রোভ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে, তো সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে বলে এদের সেই জায়গায় আমরা ম্যানগ্রোভ জোন বলে ঘোষণা করছি। দেখো ওয়েস্ট কোস্টালে সেম, গুজরাট, গুজরাটের গালফ অফ খাম্বাত, গালফ অফ কাচ, এই জোনটা। মহারাষ্ট্রের দেখো রত্নাগিরি, গোয়ার ওয়েস্টার্ন পার্ট অফ কোস্টাল গোয়া। আর কর্ণাটকের ক্ষেত্রে কোন্ডাপুর, কেরালার ক্ষেত্রে দেখো অষ্টমুদি আর বেম্বানাথ লেক রিজিয়ন, এটা তোমার কি ম্যানগ্রোভ জোন কভার করছে। ফলে এই জায়গাটা তোমাকে জাস্ট একটু মুখস্থ করতে হবে, বাট তাও পড়াশোনা একটু ঠান্ডাভাবে করলে অপশান দেখলে আমরা এটাকে টিক করে দিতে পারবো। ক্লিয়ার? এটা এখানে বৃষ্টিপাত কি ম্যানগ্রোভ জোনে বৃষ্টিপাত কিন্তু বেশি হয়, সাড়ে 200 সেন্টিমিটারের কাছাকাছি। এবার চলে যাচ্ছি সব থেকে বেশি কোশ্চেন আসে ভ্যারাইটি অফ ট্রি থেকে। এটা কি ধরনের গাছ? দেখো আজ অব্দি যতগুলো কোশ্চেন এসে সেগুলোকে আমি আগে টিক করছি, তারপরে আমরা পড়বো। রাবার কি ধরনের গাছ, বাম্বু কি ধরনের গাছ, তারপরে তোমার শাল, এ তো বহুবার টিক, তো বহুবার পরীক্ষায় এসছে। নিম, তা বাদে তোমার আর সেরকম কিছু পাইনি। এই কটা আগে মার্ক করে দিলাম, এই কটা একদম ঠুটস্থ রাখতে হবে। যে তোমাকে বলবে বাম্বু, ব্যাম্বু কি ধরনের, তখন বলতে হবে আমাকে এটা ট্রপিক্যাল এভারগ্রিন বা সেমি এভারগ্রিন টাইপ। রাবার কি ধরনের,
বা তোমাকে বলতে পারে শাল বা টিক কি ধরনের। দেখো শাল শুধু কিন্তু এখানে নেই, শাল দেখো এখানে কি রয়েছে, শাল কিসের মধ্যে রয়েছে, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াসের মধ্যে। আবার শাল কিসের মধ্যে রয়েছে, দেখো নর্দার্ন মাউন্টেনের ট্রপিক্যাল টাইপের, কারণ এটাও তো ট্রপিক্যাল। সেম ট্রপিক্যালও তো প্রবলেম নেই, ময়েস্ট কেন, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তাই দেখো এখানের যা বৃষ্টিপাত আর এখানে বৃষ্টিপাত সেম না। দেখো জিনিসটাকে, এখানেও 150 থেকে 200, এখানেও 150 থেকে 200, তাহলে সেম টাইপের গাছ জন্মাবে, খুব স্বাভাবিক। তাহলে সেম টাইপের গাছ এখানে জন্মাচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার এদিকে, তাহলে এটা গেল শাল। আবার দেখো এখানেও সাউদার্ন সাউদার্ন মাউন্টেন ফরেস্ট, সেখানেও দেখো শাল জন্মাচ্ছে, টিক জন্মাচ্ছে। তাহলে এগুলো কি, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা অলমোস্ট একই রকম, 150-র কাছাকাছি বৃষ্টিপাত হলে এটা জন্মাতে পারে। তো তোমাকে পরীক্ষায় অপশান দেখে যখন এইগুলো দেবে না তখন বাকিগুলো দেবে না, কিন্তু মেইনলি এটা মাথায় রাখতে হবে কি এটা ট্রপিক্যাল টাইপ, ট্রপিক্যাল টাইপ। তাহলে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস বা নর্দার্ন মাউন্টেন বা মাউন্টেন ফরেস্ট, এই জোনের মধ্যে শাল থাকে। এটা তুমি অপশান দেখলেই পারবে। তো আমরা একটু দেখে নিই কি কি রয়েছে। রাবার, রোজউড, সিডার, সিঙ্কোনা, বাম্বু, ফার্ন, কেন, মেহগনি, এগুলো তোমাকে পড়তে হবে। দেখো এর বাইরে যদি তুমি কোনো কিছু পড়তে চাও তাহলে সেগুলো একটু মার্ক করে দিচ্ছি কি কি পড়বে। মেহগনি, সিঙ্কোনা, রোজউড, ফার্ন, ঠিক আছে, এটা পড়বে এর বাইরে। নেক্সট এখানে কি শিমুল পড়বে, পলাশ পড়বে, সেসাম পড়বে, স্যান্ডেলউড আর মহুয়া, এদিকে গেল। দেখো এইদিকে তোমার নিম, বেত, কেন্দু, খায়ের, গাছগুলো কঠিন কঠিন নাম, চিনিও না আমি কি ধরনের গাছ এটা, বাট এটা পড়তে হবে, এখানে দরকার নেই। বেল, বেল ওটা কি না, বেত, এটা বেত হবে, ঠিক, এটা বেত হবে, বেত বেত, ঠিক আছে। নেক্সট দেখো এটা সেসাম, চাপলাস, মেহগনি, রোজউড, তো এই রোজউডটা লাগবে, আর এটা তোমার মেহগনি লাগবে। আর এইদিকে তোমার এই যে পপলার, ওক, এইটা লাগবে। মাপল আর অলনাট, এগুলো সবটাই তোমার মাউন্টেন জোনে পাওয়া যায়। পাইন, ফার, ফারের বিভিন্ন ভার্সন, যাই হোক না কেন, ব্রুচ, পার, স্প্রুচ এগুলো না হলেও চলবে, পাইন, ফার এটাও আসে। শোলা, এটাও খুব গুরুত্বপূর্ণ। শোলা কোথায় দেখা যায়, মাউন্টেন, আমরা একটু আগে বললাম না, দেখো শোলা কোথায় দেখতে পাই, নীলগিরি মাউন্টেন রিজেন, সেজন্য আলাদা করে লেখা রয়েছে। আর স্যান্ডেলউড তো আমরা আগেই দেখেছি। আর এটা কি হবে সবসময়, এটা খুব গুরুত্বপূর্ণ, ডেট, পাম, তাল গাছ আর তোমার খেজুর গাছ কোথায় দেখা যায়, প্রচুর ডেজার্ট রিজিয়নে দেখতে পাই। আর এদিকে তোমার এটাও লাগবে, সুন্দরী, গেওয়া, গরান, হুগলি, হেতাল যা রয়েছে সব মাউন্টেন রিভার, এগুলো তো আমরা জানি। তো এটা তোমাকে একটু পড়তে হবে, এই পুরো ব্যাপারটাই তোমার ফরেস্টের ক্লাসিফিকেশন বা আমরা ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে ওটাকে ফেলতে পারি। ক্লিয়ার?